দীর্ঘ ৩ মাসের বিদেশ যাত্রা শেষে অবশেষে বাড়ি ফিরছেন এহসান বাড়ির মধ্যমণি ডাক্তার ইফতেখার এহসান রৌদ্র। সঙ্গে তার ছোট্ট আদুরে বুজান অরিনও যে আছে। ৩ মাসের ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ির বড় ছেলে এবং মেয়ে বাড়িতে ফিরছে, এ নিয়েই সেই সকাল থেকে এহসান বাড়িতে চলছে ব্যাপক তোড়জোড়। এর আগে রৌদ্র বেশ কয়েক বছর বিদেশ কাটালেও অরিনটা যে এই প্রথম এতগুলো দিন দেশের বাইরে ছিল। সাব্বির এহসান এবং রাফিয়া বেগমও মেয়ের অনুপস্থিতিতে একদিনেই কেমন মূর্ছা গেছেন মনে হচ্ছে। মেয়ের আগমনী বার্তা পেয়ে মূর্ছা পড়া মানুষ দুটোর মুখে আজ কেমন হাসি ফুটেছে। ওদিকে কবির সাহেবেরও যে একই হাল। গম্ভীর মুখ কবির সাহেব বাড়ির মুখ্য কর্তা হওয়ার দরুন খুব একটা আনন্দ প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে তিনি বেশ খুশি। আধুনিক সাজসজ্জায় সজ্জিত এহসান বাড়ির বড় ডাইনিং রুমটার বাদিকে রান্নাঘরের অবস্থান। সেথায় আপাতত বাড়ির ৪ বধূ রান্নার কাজে ব্যস্ত। বড় বধূ জুবাইদা বেগম দক্ষ হাতে খুন্তি নাড়ছেন কড়াইয়ে। সম্পূর্ণ রান্নাঘর জুড়ে করছে কাতল মাছের পাতলা ঝোলের সুঘ্রাণ। তার পাশের চুলোতেই মাংস কষাতে ব্যস্ত রাফিয়া বেগম। ২ বেআইন মিলে হাসছে আর টুকটাক কথা বলছে। তাদের হাত দুটোও কেমন দক্ষতার সাথে রান্নায় মত্ত। তাদের থেকে খানিকটা দূরে সবজি কাটাকুটিতে মত্ত হয়েছে বাড়ির কাজের মেয়ে ফুলি। আটপৌরে গ্রামের নরমসরম স্বভাবের ফুলিটা কাজের চাইতে সাজসজ্জায় বেশি মনোযোগী। সম্বরণ মুখের পুরোটায় তার লেপ্টে আছে টেলকম পাউডারের উপস্থিতি। ঠোঁট ভরে রেখেছে গোলাপি রঙের লিপস্টিকে, মাথার ঘনকালো চুলগুলোতে এক কোষ তেল দিয়ে টেনে দুপাশে দিয়ে বেঁধে রেখেছে দুটো বিনুনি। মেয়েটা গুনগুন করে গান গাইছে আর চাক চাক করে কেটে দিচ্ছে গোল বেগুনগুলো। একটু পরেই ভাজতে দেওয়া হবে এগুলো। অন্যদিকে বাড়ির সেজ বউ মাইমুনা বেগম ব্যস্ত গোছগাছে। তাকে আগ বাড়িয়ে সাহায্য করছেন ছোট বউ রাইসা বেগম। মানুষটার আবার রান্নার নাম শুনলেই গায়ে জ্বর আসে। তার বাদবাকি বড় জায়েরা রান্নাবান্নায় ভারী পুটু হলেও তিনি এক্ষেত্রে লবডঙ্কা, যদিও এসব নিয়ে বাড়ির বড় বুদের তেমন কোনো মাথা ব্যথা নেই। কেননা সবাই যে সবটা পারবে তেমনটা তো কোনো কথা নয়। বাড়ির ড্রয়িং রুমের বড় সোফাটায় আয়েশ করে বসে আছেন কবির সাহেব। হাতে তার গরম ধোয়া ওঠা ১ কাপ লাল চা। তার পাশের সোফাটায় বসে আছেন সাব্বির সাহেব। মানুষটার উৎসুক দৃষ্টি ক্ষণে ক্ষণে গিয়ে ঠেকছে ড্রয়িং রুমের দেয়ালে সগৌরবে ঝুলে থাকা দেয়াল ঘড়িটার পানে। আহারে, বেচারার কাছে হুট করেই কেন যেন মনে হচ্ছে আজ আর সময়টা বুঝি পার হবার নয়। কবির সাহেব বার কয়েক আর চোখে পরখ করলেন ছোট ভাইয়ের হাবভাব। পরক্ষণেই চায়ের কাপে একটু চুমুক বসিয়ে সময় নিয়ে বললেন, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকালে কি সময় তাড়াতাড়ি কাটবে। আচমকা এহেন কথায় থতমত খেয়ে বসলেন সাব্বির সাহেব। ঠোঁটের কোণে ভ্যাবলাকান্তের ন্যায় বেশ খানিকটা হাসি টানলেন। সদ্য আধুপাক ধরা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলোতে খানিক আঙুল চালিয়ে বলতে লাগলেন, না মানে ভাইজান, ওই আর কি। কবির সাহেব গম্ভীর মুখেই হাসলেন একটুখানি। কাপের গায়ে পরবর্তী চুমুকটা বসিয়ে ফের বললেন, প্ল্যান ল্যান্ড করবে বিকেলের দিকে। অথচ এখন বাজে মাত্র সকাল 10টা। তাই অপেক্ষা দীর্ঘায়িত না করে অফিসে চল। কাজ আছে। অন্য সময় হলে সাব্বির সাহেব হয়তো একছুটে লাফ দিয়ে তৈরি হয়ে যেতেন অফিস যেতে। তবে আজ কেন যেন মানুষটার গায়ে আলসেমি ভর করেছে। তিনি বড় ভাইয়ের বলা সত্ত্বেও চুপচাপ মাথা নুইয়ে বসে রইলেন নিজ জায়গায়। কবির সাহেব দেখলেন সবটা। কাপের অবশিষ্ট চাটুকু গিলে নিয়ে অবশেষে বললেন, কি রে, যাবি না? সাব্বির সাহেব মাথা তুলে চাইলেন। ঠোঁটের কোণে একটুখানি জোরপূর্বক হাসি টেনে দোনমনো করে বলতে লাগলেন, ভাইজান বলছিলাম কি, আজ আর না গেলে হয় না। বিচক্ষণ কবির সাহেব আগেই আন্দাজ করে নিয়েছিলেন এমন প্রত্যুত্তর। তাই তিনি মোটেও অবাক হলেন না। বরঞ্চ হাতের খালি কাপটা সোফার সামনে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালেন গম্ভীর মুখে। অতঃপর গায়ের সফেদ রঙা কটনের কাতুয়াটা খানিক ঠিকঠাক করে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বয়স হলো তবে ভার বুদ্ধিটা আর হলো না। মুচকি হাসলেন সাব্বির সাহেব। এগিয়ে এসে সোফার উপর থেকে বড় ভাইয়ের ব্যাগটা আগ বাড়িয়ে হাতে তুলে নিলেন। পরক্ষণেই বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, চলো এগিয়ে দিয়ে আসি। অগত্যা সামান্য ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে হাঁটা ধরলেন কবির সাহেব। সাব্বির সাহেবও পা বাড়ালেন ভাইয়ের পিছু পিছু। সেজো ভাই, ও সেজো ভাই, বলি কই তুমি? ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছেন তায়েফ এহসান। পুলিশ স্টেশন থেকে জরুরি একটা কল আসায় ছাদে এসে কথা বলছেন তিনি। ভারপ্রাপ্ত ডিসি হওয়ায় মানুষটার হয়েছে যত জ্বালা। বাড়িতে বসেও দুদণ্ড শান্তি মিলবার জো নেই।
যখন না তখন ঠিক কল করে কাজ ধরিয়ে দেবে তাকে। ধুর, এসবও কোনো কাজ হলো? তায়েফ সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন। এমন সময় ছাদের দিকে ধেয়ে আসে তাশরিক সাহেবের ডাক। হাঁক তুলে তায়েফ সাহেবকে ডাকতে ডাকতে বেচারার প্রাণ বেরিয়ে আসবার জোগাড় যেন। তায়েফ সাহেব তৎক্ষণাৎ নড়েচড়ে দাঁড়ালেন। গলা উঁচিয়ে ছোট ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বললেন, তসু, আমি এখানে ছাদে আছি। অতঃপর তার অমন সাড়া পেয়ে মিনিট খানেকের মাঝে হন্তদন্ত পায়ে ছাদে এলেন তাশরিক সাহেব। দুহাতে তার দুটো পাঞ্জাবি। তিনি হাসি মুখে পাঞ্জাবি দুটো নিয়ে এগিয়ে আসেন তায়েফ সাহেবের নিকট। বলেন, সেজো ভাই, একটা হেল্প করো তো। তায়েফ সাহেব হাতের ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে স্টান হয়ে দাঁড়ালেন। সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, কি হেল্প বলো? তাশরিক সাহেব গালভর্তি হাসি টানলেন। নরম রোদের আলোয় তার ফর্সা মুখের আদলটা কেমন চিকচিক করছে যেন। তিনি পর মুহূর্তেই হাতের পাঞ্জাবি দুটো তায়েফ সাহেবের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, এ দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দ বলো তো? তায়েফ সাহেব এক পলক তাকিয়ে রইলেন পাঞ্জাবি দুটোর দিকে। একটার রং কালচে নীল, আরেকটা ঘিয়ে রঙা। কেন যেন তায়েফ সাহেবের ঘিয়ে রঙা পাঞ্জাবিটাই বেশ লাগল। তিনি আলতো করে হাত রাখলেন সেটার গায়ে। পরক্ষণেই হালকা হেসে বললেন, এটাই তো ভাল লাগছে। তাশরিক সাহেব দুষ্ট হাসলেন এবার। তৎক্ষণাৎ ঘিয়ে রঙা পাঞ্জাবিটা চেপে ধরলেন নিজের বুকের সঙ্গে, আর অপর পাঞ্জাবিটা এগিয়ে দিলেন তায়েফ সাহেবের দিকে। দুষ্ট হেসে বললেন, নাও ধরো, এটা তোমার। তায়েফ সাহেব অবাক হলেন এরূপ কাণ্ডে। তিনি পছন্দ করলেন ঘিয়ে রঙা পাঞ্জাবিটা, অথচ তাকে কিনা দেওয়া হলো নীল রঙেরটা। এ আবার কেমন কথা? তায়েফ সাহেব হতবিহ্বলের ন্যায় জিজ্ঞেস করলেন, এটা কি হলো? তাশরিক সাহেব প্যাকেট থেকে ঘিয়ে রঙা পাঞ্জাবিটা বের করতে করতে বলতে লাগলেন, কি আবার, দুটো পাঞ্জাবি এনেছিলাম। ভাবলাম তুমি আধবুড়ো বয়সের মানুষ, একটা না হয় তোমাকেই দেই, তাই দিয়ে দিলাম তোমায় একটা। দেখলে আমি কত উদার। তায়েফ সাহেব চটে গেলেন মুহূর্তেই। কোমরের দুধারে হাত রেখে ঝাঝালো কণ্ঠে বললেন, উদার না ছাই, এই তোকে আমি বলেছিলাম আমায় পাঞ্জাবি দিতে। তুই কেন আগ বাড়িয়ে পাঞ্জাবি আনলি? আবার আনলি তো আনলি, আমি যেটা পছন্দ করলাম সেটা নিজে নিয়ে গিয়ে আমায় অন্যটা দিলি যে। তাহলে জিজ্ঞেস করলি কেন কোনটা পছন্দ? তাশরিক সাহেব বাঁকা হাসলেন। এগিয়ে এসে সেজো ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরলেন আলগোছে। অতঃপর ভীষণ বিজ্ঞ ভাবসাব নিয়ে বললেন, আরে সেজো ভাই, তুমিও না, তোমায় দেখলে আমার সত্যি মনে হয় তোমার চুল পেকেছে বাতাসে নট বয়সে। দেখো, আমি সেই সকাল থেকে ভেবে যাচ্ছিলাম তোমায় কোনটা দিব। একবার ভাবলাম নীলটা দেই, তবে পরক্ষণেই মনে হলো ঘিয়ে রঙের চাইতে আমায় বোধহয় নীলটায় বেশি মানাবে। মানে মোদ্দা কথা, আমি যেটাই তোমার জন্য চুজ করতে যাই, আমার তখনই মনে হয় তোমার জন্য চুজ করা পাঞ্জাবিটা বোধহয় আমারটার চাইতে বেশি সুন্দর। যার এক ঠ্যাং তরে আরেক ঠ্যাং কবরে, তার আবার এই বয়সে এত বেশি সুন্দর লাগলেই কি আর না লাগলেই কি বলতো? তাই কনফিউশন দূর করতে তোমার কাছে এলাম। তুমি যেহেতু বললে ঘিয়েটা তোমার পছন্দ হয়েছে, তার মানে এটা বেশি সুন্দর, তাই নিয়ে নিলাম। বুঝছো না ব্যাপারটা? তায়েফ সাহেব ফুঁসছেন রীতিমতো। কথায় কথায় তাকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছে কোনো সাহসে। কিবা এমন বয়স হয়েছে তার? তিনি কি আর অত বুড়ো হয়েছেন নাকি? তায়েফ সাহেব তৎক্ষণাৎ ঝটকা মেরে তাশরিক সাহেবের হাতটা সরিয়ে দিলেন কাঁধ থেকে। পরক্ষণেই মনে মনে দুষ্ট হেসে কপট ভাব নিয়ে বলতে লাগলেন, অ্যাকচুয়ালি তুই একদম ঠিক বলেছিস তসু। ওই ঘিয়ে রঙা পাঞ্জাবিটা থেকে এটা বেশি সুন্দর। আই মিন, দেখ, এটার এমব্রয়ডারিটাও কতটা নিখুঁত, ফিনিশিংটাও বেশ সুন্দর। যাককে, ভালোই হলো। তুই ওইটাই রাখ, আমি না হয় এটাই রাখলাম। কথাটা বলেই অলক্ষ্যে বাঁকা হাসলেন তায়েফ সাহেব। পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরলেন সামনের দিকে। ওদিকে তাশরিক সাহেব পড়লেন এবার মহাচিন্তায়। তার মগজে এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তবে কি সত্যিই সেজো ভাইয়েরটা বেশি সুন্দর? সকাল পেরিয়ে বেলা নামবার জোগাড়। শীতাত নিয়ন্ত্রিত ঘরটিতে মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে। খাটের ওপর বেঘোরে ঘুমুচ্ছে অনিক। এহসান বাড়ির দুই নবাব পুত্তুর। ঘুম কাতুরে ছেলেটা ঘুমের মাঝেই একবার পাশ হাতরে খুঁজল কাউকে। তবে পাশে প্রিয় মানুষটার উপস্থিতি টের না পেয়ে ঘুমের মাঝেই চোখ দুটো আপনা আপনি কুঁচকে আসে তার। সে তৎক্ষণাৎ চোখ দুটো মেলে তাকায়। এদিক ওদিক চেয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। পরক্ষণেই গলা উঁচিয়ে ডেকে ওঠে, বউ, এই বউ, কোথায় তুমি? বউ! হঠাৎ এহেন হাঁক ডাকে তড়িঘড়ি করে অর্ধ ভেজা কাপড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইকরা। মেয়েটার চোখে মুখে একরাশ ভীতির ছাপ।
সে এগিয়ে এসে সন্দিহান গলায় জিজ্ঞেস করল, কি হলো? এভাবে চেঁচাচ্ছ যে? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? অনিক মেকি রাগ নিয়ে কিছু বলতেই যাবে অমনি তার নজর গিয়ে ঠেকল ইকরার ভেজা গায়ের দিকে। মেয়েটা বুঝি সবে গায়ে পানি ঢেলেছিল, চুলগুলো থেকে তার এখনো টুকটুক করে ঝরছে পানির ফোঁটা। পরনের সালোয়ার কামিজটাও ভিজে গিয়ে লেপ্টে আছে গায়ের সঙ্গে। ফলস্বরূপ নারীদেহের প্রতিটি ভাঁজ আপাতত স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে তার। অনিক এক মুহূর্তের জন্য দিনদুনিয়া ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেয়েটার দিকে। ওদিকে ইকরা অস্থির। কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর না পেয়ে মেয়েটা চিন্তিত হয়ে আরেকটু এগিয়ে আসে অনিকের নিকট। পরক্ষণেই এক হাত বাড়িয়ে রাখল অনিকের কপাল বরাবর। অতঃপর চিন্তিত সুরে বলে, কি হলো আপনার? কথা বলছেন না কেন? শরীর খারাপ লাগছে। অনিকের কি হলো কে জানে। ছেলেটা কেমন হতবুদ্ধির ন্যায় উপর নিচ মাথা নাড়ালো আলতো করে। তা দেখে ইকরা এবার বেজায় চিন্তিত। সে একরাশ দুশ্চিন্তা নিয়ে বলে, একটু বসুন, আমি কাপড়টা পাল্টে আসছি। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে কদম বাড়ায় ইকরা। তবে তক্ষুনি ঘটল আরেক বিপত্তি। পেছন থেকে হুট করেই তার এক হাতের কবজি টেনে ধরে অনিক। ইকরার কদম থমকায়। সে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। ইশারায় জিজ্ঞেস করে, কি? অনিক মোহগ্রস্তের ন্যায় ঠোঁট কামড়ে হাসল একটুখানি। পরমুহূর্তেই মেয়েটার হাত টেনে তাকে এক ঝটকায় এনে ফেলল নিজের বুকের কাছে। ঘটনার আকস্মিকতায় বেচারি ইকরা হতভম্ব। কি থেকে কি হলো সেটা টের পাওয়ার আগেই তাকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে অনিক। ইকরার কাঁধে আলতো করে নাক ঘষে নেশালো কণ্ঠে বলে ওঠে, আমাকে পাগল করে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? তৎক্ষণাৎ খানিক কেঁপে ওঠে ইকরা। পিঠের শির দ্বারা বেয়ে এই বুঝি নেমে গেল এক অদ্ভুত শীতল স্রোত। অনেক সময় নিয়ে ইকরাকে নিজের বুক থেকে সরালো। পরমুহূর্তেই মেয়েটাকে আলতো করে শুইয়ে দিল বিছানায়। অতঃপর মেয়েটার দিকে কিয়তক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, সুন্দর লাগছে বউ। ইকরা লাজুক হাসল। চোখ দুটো তার হুট করেই নেমে গেল লাজুকতার ভারে। অনেক বেশ মুগ্ধ হয়ে দেখল সবটা। পরক্ষণেই মেয়েটার দিকে এগিয়ে আসতেই ইকরা কেমন ইতস্তত হয়ে বলে ওঠে, এখন না প্লিজ, নিচে সবাই ডাকছে। অনেক পাত্তা দিল না মেয়েটার এহেন বাক্যে। সে এগিয়ে এসে দুম করে মুখ গুজে দিল ইকরার কণ্ঠদেশে। সেথায় মুখ রেখেই হিসিয়ে বলল, জাস্ট ফোকাস অন মি বেইব, বাকিটা আমি দেখব। বাড়ির ড্রয়িং ভর্তি মানুষজন। কিছুক্ষণ আগেই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন আমরিন বেগম ও তার পরিবার। ইফতি এতক্ষণ সবার মাঝে বসে থাকলেও এখন একটুখানি ফাঁক পেয়ে সুরসুর করে চলে গেল সিঁড়ির দিকে। গুনে গুনে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠছে দুরু দুরু বুকে। কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতেই সামনে পড়ল অনিক। ইফতি তাকে দেখতে পেয়েই আলতো হেসে কুশলাদি বিনিময় করে। অনিক ও করল, তবে ছেলেটার চোখে মুখে কেমন দুষ্টমির ছাপ স্পষ্ট। সে কণ্ঠ খাদে নামিয়ে ইফতিকে কেমন সন্দিহান গলায় বলল, কি ব্যাপার সম্বন্ধী? কই যাও? ইফতি ঢোক গিলল একটু। এহেন কথার প্রত্যুত্তরে বলার মতো কথা গোছাতেই চলে গেল মিনিট খানেক সময়। অনিক এবার বাঁকা হাসল। পা ফেলে ইফতিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতেই সুর টেনে বলতে লাগল, প্রেমের মরা জলে ডুবে না। কথাটা শেষ করে অনিক আর থামল না সেথায়। গলায় আগের ন্যায় সুর টেনে চলে গেল সিঁড়ি বেয়ে। এদিকে তার এরূপ কথায় বেশ কিছুটা অবাক হল ইফতি। হয়তো সে ভাবছে অনিক ভাই কি তবে তার ব্যাপারে কিছু টের গেল। পরমুহূর্তে আবার নিজের এহেন ভাবনায় নিজেই চিন্তিত হল ছেলেটা। ভাবল, সে না বললে অনিক ভাই জানল কিভাবে? ইফতি নিজের এহেন ভাবনায় মত্ত থেকেই পা বাড়ায় দোতলার দিকে। মাথানিচু করে করিডরে হাঁটতে হাঁটতেই সে যখন অরিনের শূন্য ঘরটাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হল, ঠিক তখনই ঘটল আরেক কাণ্ড। হুট করেই একজোড়া হাত এসে তাকে তৎক্ষণাৎ টেনে নিয়ে গেল অরিনের ঘরে। অতঃপর সে হাত জোড়ার মালিক তাকে কোনরূপ কথাবার্তার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ তাকে ঠেসে ধরে দেয়ালের সাথে। ঘটনার আকস্মিকতায় বেচারা ইফতি হতভম্ব হয়ে গেল এক মুহূর্তের জন্য। সে তৎক্ষণাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখে আহিরা কেমন রণমূর্তি ভাব ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার ফর্সা মুখের আদলটাও রাগের কারণে লালবর্ণ হয়ে গেছে। নাকের ডগাটুকুও ফুলে বালিশ। ইফতি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল কয়েকটা। আহিরা নাকের পাটা ফুলিয়ে নিজেদের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে দাঁড়াল। এক হাতের কনুই দিয়ে হুট করেই চেপে ধরল ছেলেটার গলা। ভীষণ চটে গিয়ে কর্কশ গলায় বলতে লাগল, কয়টা কল দিয়েছি সকাল থেকে? ফোন কোথায় থাকে? কি সমস্যা আপনার? কল ধরলেন না কেন? প্রেমটাও এখনো শুরু হলো না ঠিকঠাক মতো, আর অমনি শুরু হয়ে গেল আপনার ইগনোর করা।
ইফতি কেমন দোনমনো করছে দাঁড়িয়ে থেকে। তা দেখে আরেক ধাপ চটল আহি। কর্কশ গলায় ফের আগুন নিয়ে বলল, ও আচ্ছা, এখন কথা বলতেও ইচ্ছে করছে না? ঠিক আছে, ফাইন, বাই। বলেই সে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। গটগট পা ফেলে ঘর ছেড়ে বেরোবে অমনি পেছন থেকে তার এক হাত টেনে ধরে ইফতি। আহি থামল, তবে পেছনে না ফিরেই কাটকাট কণ্ঠে বলল, হাত ছাড়ুন। ইফতি ছাড়ল না, উল্টো নিজ থেকে এগিয়ে এসে দাঁড়ালো মেয়েটার একদম কাছাকাছি। অতঃপর ভীষণ নরম কণ্ঠে বলতে লাগল, সরি। ভেতর ভেতর এহেন নরম কণ্ঠ শুনে রাগ গলে পানি আহির। তবুও বাইরে থেকে নিজের মুখভঙ্গিতে কপট রাগী ভাব নিয়ে বলল, হাত ছাড়ুন, আর ঢং করতে হবে না। ইফতি হঠাৎ করেই ছেড়ে দিল আহির হাত। আহি হতবাক হয়ে গেল এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে তাকায়। হতবাক কণ্ঠে বলে, এটা কি হলো? ইফতি নিশ্চুপ, বুকের কাছে দুহাত বেঁধে নির্বাক হয়ে তাকিয়ে আছে আহির দিকে। চোখে মুখে তার নেই কোনরূপ ভনিতার ছাপ। সে সময় নিয়ে চমৎকার হাসল। অতঃপর মুগ্ধ কণ্ঠে বলল, আমি আবার আজ্ঞাকারী পুরুষ ম্যাডাম। প্রেমিক হিসেবেও যেমন আজ্ঞাকারী, স্বামী হিসেবেও তেমন আজ্ঞাকারী থাকব বলে আশাবাদী। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। কি হবে নাকি এক আধটা পরীক্ষা? আহিরা থমকায়। নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে রয় নিজ জায়গায়। চোখ দুটো তার কবেই নিচু হয়ে এসেছে। সেটা আদৌ এমনি এমনি নাকি লজ্জায় তা বোঝা বড় মুশকিল। ইফতি কিয়তক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার নতমুখ পানে। পরক্ষণেই বুকের কাছে বেঁধে রাখা হাত দুটো ছেড়ে দিয়ে এগিয়ে এলো নিঃশব্দ পায়ে। দাঁড়ালো আহির অভিমুখে। মাথাটা সামান্য নিচু করে আহির কান বরাবর মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি লজ্জাও পান ম্যাডাম? হতভম্ব হল আহি। তড়িৎ চোখ দুটো তুলে অগ্নিদৃষ্টিতে তাকালো ইফতির দিকে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে পারলে ভস্ম করে দিবে বেচারা ইফতিকে। ইফতি কেমন দুষ্ট হাসল। পরক্ষণেই মুখে কপট ভয়ার্ত ছাপ ফুটিয়ে বলতে লাগল, আরে আরে আস্তে ম্যাডাম, আপনার ওই চোখের আগুনে আমার মন বেচারা সেই কবেই ভস্ম হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এই দেহটা। আপনি কি চাইছেন এ মুহূর্তে আমার এই রোগাসোগা দেহটুকু ঝলসে যাক? না ম্যাডাম, একলি এটুকু রেহাই দিন আমায়। দেহটা ঠিকঠাক না থাকলে আপনার বাবার সামনে দাঁড়াব কি করে বলুন তো? সামনে না দাঁড়ালে আপনার হাতটাই বা চাইব কিভাবে? এহেন কথায় আহির যদিও একটু আধটু লজ্জা পাওয়া উচিত ছিল, তবে সে তো আবার অন্য ধারার মেয়ে। লজ্জা টজ্জার ব্যাপারটা তার ধারে কাছে একটু কমই ভিড়ে। আহি মাথা নাড়িয়ে দুহাত বাঁধল বুকের কাছে। তারপর বেশ ভাব নিয়ে ভ্রু কুঁচকে সন্দিহান গলায় বলল, শুধু হাত চাইবেন? তা বলি, এই গোটা আমি তাতে কি ফোসকা পড়েছে নাকি যে আপনি শুধু হাতটাই নিবেন? ইফতি হোঁচট খেল এহেন কথায়। মুহূর্তেই হতবিহ্বল হয়ে গেল মেয়েটার ওমন আজগুবি যুক্তিতে। সে তৎক্ষণাৎ নিজের সাফাই দেওয়ার সুরে বলে ওঠে, ছিহ, আমি তো কথার কথা বললাম আর কি। আমি আসলে শুধু আপনার হাত না, আপনার পুরো না, মানে পুরো আপনাকেই চাইব। ছেলেটাকে কথার জালে ফাঁসাতে পেরে মনে মনে বেশ আপ্লুত আহি। তবে বাইরে থেকে নিজের মুখভঙ্গিতে কপট ভাব ধরে রেখে সে কেমন নাক ফুলিয়ে বলল, হয়েছে, আর সাফাই দিতে হবে না। বলেই সে তৎক্ষণাৎ গটগট পা ফেলে চলে গেল রুম থেকে। এদিকে তার চলে যাওয়া দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইফতি। আপন মনে বিড়বিড় করে বলল, মেয়ে তো নয়, জেন ধানি লঙ্কা। ইয়া খোদা, এই ধানি লঙ্কার প্রতি ভালোবাসা যেমন দিয়েছে তেমনি একে সামলানোর জন্য তৌফিকটাও দাও। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তার তেজি আলোটা এখন কেমন নরম হয়ে এসেছে। সোনালি কমলা রঙে মিশে গিয়ে এক অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে পশ্চিম দিগন্তে। এয়ারপোর্টের বিশাল কাচের দেয়ালে সূর্যের সেই শেষ আলোটা পড়তেই চকচক করছে কাচ। দূর থেকে দেখা যাচ্ছে প্লেনগুলো রানওয়ে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। কেউ নামছে ধীরসুস্থে, কেউ আবার উড়াল দিচ্ছে প্লেনে বসে। এয়ারপোর্টের চারপাশে মানুষের আনাগোনা। কারো হাতে লাগেজ, তো আবার কারো চোখে বিদায়ের শেষ মুহূর্তের অশ্রু। আবার কারো কারো মুখে প্রিয়জন আসার অপেক্ষা। ঠিক যেমনটা এ মুহূর্তে সাব্বির সাহেব, কবির সাহেব এবং তার বাকি দুভাইয়ের মুখে ঝলকাচ্ছে। চারজন সেই ঘণ্টা খানেক আগে থেকে অপেক্ষা করছে। যদিওবা তারা জানেন প্ল্যান ল্যান্ড হতে এখনও বেশ খানিকটা সময় বাকি, তবুও সাব্বির সাহেবের তো অধৈর্যপনায় অবশেষে বাকিরাও চলে এলেন তাড়াতাড়ি। বেচারা সাব্বির সাহেব এসেছেন পর থেকে এক মুহূর্তের জন্যেও স্থির হননি কোথাও।
বারবার জায়গা পরিবর্তন করে হাঁটছেন আর দৃষ্টি ফেলছেন কাচের দেয়ালের ওপারে। সঙ্গে আসা কবির সাহেব বার কয়েক তাকে বসতে বললেও তা শুনতে নারাজ সাব্বির সাহেব। তিনি তো অপেক্ষায় আছেন মেয়ের জন্য। ভীষণ অপেক্ষায়। প্রায় মিনিট 20 পর মাইকে এলান হলো প্ল্যান ল্যান্ডিং এর খবর। তা শোনামাত্রই ধরফরিয়ে কাচের দেয়ালের সামনে এগিয়ে আসেন সাব্বির সাহেব। পেছন পেছন বাকিরাও এলেন ধীরে সুস্থে। সাব্বির সাহেবের তৃষ্ণার্ত চোখ দুটো মেয়েটাকে একটুখানি দেখার জন্য যেভাবে ছুটছে না। মনে হচ্ছে মেয়ে বুঝি তার দীর্ঘ 1 যুগ পর দেশে ফিরছে। অবশ্য মেয়ের বাবা বলে কথা, মেয়েদের প্রতি বাবাদের আদরটুকু তুলনামূলকভাবে একটু বেশিই থাকে, সে কেউ মানুক বা না মানুক। এদিকে সাব্বির সাহেবের এহেন করুণ অপেক্ষা দেখে গলা শুকিয়ে এলো তায়েফ সাহেবের। বেচারা ভাবতে লাগলেন তার ফুলের মতো মেয়ে দুটোর কথা। তারাও তো বড় হচ্ছে, বড়জোর আর কটা বছর, তারপর তারাও চলে যাবে পরের ঘরে। কথাটা ভাবতেই গাকাটা দিয়ে উঠল তায়েফ সাহেবের। বুকটা কেমন ধরফর করতে লাগল তার। তিনি মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলেন ক্রমাগত। পাশ থেকে তাশরিক সাহেব বেশ খেয়াল করলেন ব্যাপারটা। তিনি অলক্ষে এসে পাশ দিয়ে জড়িয়ে ধরলেন তায়েফ সাহেবকে। চিন্তিত সুরে জিজ্ঞেস করলেন, সেজো ভাই? এই সেজে ভাই, কি হয়েছে তোমার? তায়েফ সাহেব সময় নিলেন নিজেকে সামলাতে। পরক্ষণেই ধরে আসা কণ্ঠে কোনমতে বললেন, তো সু, আমার আহিমাহিও একদিন আমার ঘর ছেড়ে চলে যাবে, তাই না? আমিও কোনো একদিন মেজো ভাইজানের মতো এভাবেই অপেক্ষা করব আমার মেয়ে দুটোকে একটুখানি দেখতে। মেজো ভাইজানের ব্যাপারটা না হয় আলাদা, অরি মামনি আমাদের সাথেই থাকবে, ও দিনরাত চোখের সামনেই থাকবে আমাদের। তবে আমার মেয়ে দুটো, ওরা তো ঠিকই পরের ঘরে চলে যাবে, তাই না? তাশরিক সাহেবের গলা ধরে এলে এ মুহূর্তে। সেজো ভাইয়ের প্রতিটি কথাই কেমন বুকে গিয়ে বিঁধল তার। সে খানিক ঢোক গিলল পরপর। সামান্য গলা খাকারি দিয়ে সান্ত্বনার বাণী আওড়ালো, শক্ত হও সেজে ভাই, নিজেকে সামলাও। মনে নেই বড় ভাইজান কি বলেছিল? তিনি বলেছিলেন মেয়ের বাবাদের শক্ত হতে হয়, এতটুকু শক্ত যতটুকু শক্ত হলে মেয়েদেরকে হাসি মুখে বিদায় দেওয়া যায়। তায়েফ সাহেব বুঝলেন কিনা কে জানে। তিনি কেমন চোখ বুজে নিলেন আলগোছে। মুখটাকে অদূরের আকাশের দিকে তাক করে অস্ফুট স্বরে বললেন, আল্লাহ, ধৈর্য দাও। হাতে বড় একটা ট্রলি, ট্রলিতে চাপিয়ে রাখা গোটা কয়েকটা লাগেজ। ট্রলির হ্যান্ডেলে এক হাত দিয়ে ঠেলছে রৌদ্র, অন্য হাতে অরিনের হাত চেপে এগোচ্ছে সামনে। কিছুটা পথ এগোতেই রৌদ্র পায়ের গতি থামাল। অরিনও দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। সন্দিষ্ট দৃষ্টিতে রৌদ্রের পানে তাকাতেই রৌদ্র হাসল একটুখানি। শুকনো অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে বলতে লাগল, সানশাইন, মনে আছে তো প্লেনে বসে কি বলেছিলাম? অরিন গাল বাকিয়ে হাসল। ওপর নিচ মাথা নাড়িয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, আলবাত মনে আছে। আপনি যে আমায় হানিমুনে নিয়ে গিয়েছিলেন, এটা আমি বাসার কারো সামনে জিকিরি করব না। রৌদ্র ভ্রু কুচকে তাকায়। গম্ভীর মুখে বলে বসে, বলবি না বলেও এ পর্যন্ত 7 বার বলে ফেলেছিস। বাড়ির মানুষের সামনে মুখ ফসকে কথাটা আদৌ বলে বসিস কিনা তা নিয়ে পড়েছি আরেক টেনশনে। অরিন ভাবুক হলো এ পর্যায়ে। থুতনিতে আঙুল ঠেকিয়ে কি যেন একটা ভেবে বলল, 7 বার বলেছি? কই, আমার তো মনে হয় 9 বার বলেছি হানিমুনের কথা। তৎক্ষণাৎ মৃদু কপাল চাপড়ায় রৌদ্র। আশেপাশে সর্তক দৃষ্টি বুলিয়ে চুপচাপ এগিয়ে আসে অরিনের নিকট। ঘাড় সামান্য নিচু করে অরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, কি চাই তোর সানশাইন? কি দিলে আপাতত একথাটা পেট থেকে বেরোবে না তোর? অরিন বুঝি এতক্ষণ এ কথাটারই অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিয়ে বাঁকা হাসল। ঘাড় বাঁকিয়ে রৌদ্রের দিকে চাইল দুষ্ট চোখে। রৌদ্রের ন্যায় ফিসফিসিয়ে বলল, চিপাই চলো হানি, এসব কথা প্রাইভেটলি বলতে হয়। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়তক্ষণ। মেয়েটা ইদানিং বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। বয়সের তুলনায় দ্রুত পেকে যাওয়া মেয়েটার ভাবসাব দেখলে মনে হয় রৌদ্রকে নাকে দড়ি বেঁধে ঘোরানোটাই যেন তার একমাত্র কাজ। রৌদ্র আর কিবা করবে? চুপচাপ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে ট্রলি ঘোরালো রেস্টরুমের দিকে। সেদিকে পা বাড়িয়ে বলে ওঠে, চল। অরিনও নিঃশব্দে পা বাড়ায় রৌদ্রের পিছু পিছু। দুজনে রেস্টরুমে এসে দাঁড়ালো পাশাপাশি। রৌদ্র তখন অরিনের দিকে তাকিয়ে তারা দেখিয়ে জিজ্ঞেস করে, ঝেড়ে কাশ কি লাগবে? অরিন দুষ্ট হাসল। একবার আশেপাশে সর্তক দৃষ্টি বুলিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকেই তেমন চোখে না পড়ায় সে কেমন বাঁকা চোখে তাকিয়ে এগিয়ে এলো দুগদম। রৌদ্রের একদম কাছাকাছি এসে ছেলেটার বুকের বাপাশে হাত রাখল আলতো করে।
অতঃপর ঠোঁটের কোণে আবেদনময়ী হাসির ঝলক টেনে হাসকি স্বরে বলল, তোমাকে লাগবে হানি। রৌদ্র কিয়তক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণেই দুষ্ট হাসল। অরিনের ঘোলাটে হয়ে আসা চোখ দুটোর দিকে স্থির দৃষ্টি রেখে হিসিয়ে বলল, আগে বাসায় চল সানশাইন, যত লাগবে সবটুকুই দিব। অরিনের হাতটা ধীরে ধীরে বুক হতে গড়িয়ে আসছে পেটের উপর। সেথায় কিছুক্ষণ স্লাইড করতে করতে সে আবারও বলল, আমার বেবি লাগবে ডাক্তার সাহেব। অ্যান্ড ইটস ফাইনাল। তৎক্ষণাৎ মুখাবয়বে পরিবর্তন ঘটল রৌদ্রের। হাসি হাসি মুখখানা তার মুহূর্তেই গম্ভীর হয়ে গেল কেন যেন। সে তৎক্ষণাৎ নড়েচড়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, আগেও বলেছি এখনও বলছি সানশাইন, তুই এখনও খুব ছোট। বেবি ক্যারি করার জন্য তোর বয়স হয়নি জানবাচ্চা। কেন বুঝছিস না তুই? অরিন আগের ন্যায় নিজ সিদ্ধান্তে অটল থেকে ফের বলল, আমার চাইতেও কম বয়সী মেয়েদের বাচ্চা হচ্ছে ডাক্তার সাহেব, আমি অতটাও ছোট নই। রৌদ্র এবার ভ্রু কুচকায়। চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত কিরমির করে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণেই হাত বাড়িয়ে মেয়েটার কুনুই চেপে ধরে গম্ভীর মুখে বলল, বাসায় চল, এখন এসব নিয়ে ডিসকাস করার সময় নয়। বলেই সে উদ্যত হয় অরিনকে নিয়ে সামনে এগোতে। তবে বাদ সাধল অরিন। চট করে রৌদ্রের হাত থেকে নিজের কুনুই ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলে ওঠে, না, আমি যাব না। প্রতিবার আপনার কথাই শেষ কথা হবে না ডাক্তার সাহেব। রৌদ্রের মেজাজ চটল দ্বিগুণ। সে দাঁতে দাঁত চেপে নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলল দীর্ঘ। পরক্ষণেই শক্ত হাতে নিজের ঘাড় ম্যাসাজ করতে করতে বাঁকা চোখে তাকালো অরিনের দিকে। সময় নিয়ে বলল, তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? অরিন মুখ বাঁকিয়ে অন্যত্র তাকায়। এতেই যেন আগুনে ঘি পড়ল রৌদ্রের। ছেলেটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলল, ড্যাম ফাক। বলেই সে এগিয়ে এসে শক্ত করে চেপে ধরে অরিনের ডান হাতের কনুই। অতঃপর অরিনকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে যায় কাউন্টারের সামনে। সেথায় দাঁড়িয়ে থাকা কর্মরত কর্মীকে পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকে 3টে 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ডোন্ট ডিস্টার্ব। কথায় আছে বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট। কর্মীর ক্ষেত্রেও বুঝি তাই হল। সে তৎক্ষণাৎ টাকাগুলো বাহাতে বুক কেটে গুজে অন্য হাতে ইশারা করল ডান দিকে। রৌদ্র আর সময় নষ্ট না করে অরিনকে টেনে টুনে নিয়ে গেল ডান দিকের কমন রুমে। সেথায় ঢুকেই অরিনের হাতটা ছেড়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল বাহাতে। এদিকে অরিন স্তব্ধ। কি থেকে কি হচ্ছে তাই তো বুঝে আসছে না তার। সে আগ বাড়িয়ে রৌদ্রকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই তার উপর এক প্রকার ক্ষুব্ধ বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে রৌদ্র। এক হাতে অরিনের ক্ষুদ্র মুখখানা খানিক উঁচুতে তুলে পর মুহূর্তেই ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল আলগোছে। অরিন চোখ বর্ষর করে তাকিয়ে রইল। ঘটনার আকস্মিকতায় বেচারি তবদা খেয়েছে যেন। পলকটাও কেমন পড়ছে না তার। ওদিকে রৌদ্রের ঠোঁটের স্পর্শ ক্রমশ গা হচ্ছে। অরিনের নরম অধরযুগলের উপর ক্ষণে ক্ষণে বসানো দাঁতের স্পর্শ স্পষ্ট জানান দিচ্ছে রৌদ্রের অঘোষিত আক্রোশের কথা। অরিন কেঁপে কেঁপে উঠছে বারবার। তার কম্পনরত হাত দুটো তৎক্ষণাৎ বুক বরাবর ঠেলতে লাগল রৌদ্রকে। তবে রৌদ্র আজ আর ছাড়ছে না। সে ব্যস্ত নিজের আক্রোশ মেটাতে। তার শক্তপোক্ত দাঁতের লাগামহীন কামড়ে ব্যথায় নীল হয়ে আসছে অরিন। মেয়েটার চোখ বেয়ে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। রৌদ্র নিজের কাজ বহাল রেখেই এক পলক তাকাল সেদিকে। মুহূর্তেই জিভে কেমন ক্ষারীয় স্বাদ অনুভব হতেই সে সময় নিয়ে ছাড়ল অরিনের ঠোঁট জোড়া। অরিন ছাড়া পাওয়া মাত্রই বুকে হাত ঠেকিয়ে পাগলের মতো নিঃশ্বাস ফেলতে লাগল। তার ঠোঁট দুটো জাজ বলছে না। মনে হচ্ছে কেউ বুঝি ইচ্ছে করে এক মুঠো মরিচ গুঁড়া ডলে দিয়েছে তার ঠোঁট বরাবর। রৌদ্র নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের উপরটা খানিক স্পর্শ করতে নিলেই হকচকিয়ে ওঠে অরিন। ভয়ে কিছুটা পিছিয়ে যায় তৎক্ষণাৎ। তা দেখে ঠোঁট পিষে হাসল রৌদ্র। অরিনের থুতনিতে আঙুল ঠেকিয়ে মুখটা সামান্য উঁচু করে নির্বাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করেই বলা কওয়া ছাড়া অরিনের সদ্য কেটে যাওয়া ঠোঁটটাকে আবারও টেনে ধরল নিজের ঠোঁটের ভাঁজে। পুরোটা লহু শুষে নিয়ে তবেই ছাড়ল সে। অরিনের বুক কাঁপছে। রৌদ্র হয়তো টের পেয়েছে তা। তবুও নিজের চিরায়ত স্বভাবটাকে যথাসম্ভব খোলসে আবিত রেখে এক হাতে ধীরে সুস্থে অরিনের মাথার হিজাবটা খুলতে লাগল। অরিন বাধা দিল না। বাধা দিয়ে থোড়াই বাঁশ খাবে? মেয়েটা যে কি করে ভুলে গেল এই লোকের ঘাড়তারামি সহ্য হয় না। এর সুষ্ঠু নিদর্শন তো সে বিদেশ যাত্রাতেই পেয়েছে বেশ ভালোভাবে। তারপরও যে কেন এমনটা করতে গেল? করেছে তো করেছে, এবার সাজা বুঝুক। প্রায় মিনিট দুয়েকের প্রচেষ্টায় রৌদ্র সক্ষম হল অরিনের মাথার হিজাবটা খুলে নিতে।
হিজাবটা খুলেই সেটাকে ফেলে দিল নিচে। অতঃপর অরিনের দিকে তাকালো ঘোলাটে চোখে। ঘোলাটে দৃষ্টি অরিনের মুখমণ্ডল থেকে নেমে কণ্ঠদেশে এসে ঠেকতেই তার ঠোঁটের কোণে দেখা মিলল বাঁকা হাসির রেশ। মেয়েটার সম্পূর্ণ কণ্ঠদেশ জুড়ে স্পষ্ট জ্বলজ্বল করছে তারই দেওয়া কালচে হয়ে আসা দাগগুলো। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটার কণ্ঠদেশে মুখ ডুবিয়ে দেয়। সেথায় আলতো ঠোঁটের পর্শ একে হাস্কি স্বরে বলে ওঠে, জানিস আমি পাগলাটে স্বভাবের মানুষ। তারপরও কেন আমায় পাগল করিস সানশাইন? তোর কাছে এলেই তো নিজেকে সামলাতে হিমশিম খেতে হয় আমার। সেখানে তুই আমাকে বারবার নিজের কাছে টেনে আনলে আমি কিভাবে নিজেকে আটকাই বল? অরিন নিশ্চুপ। রৌদ্রের ঠোঁট জিভের অবাধ্য বিচরণে আপাতত কুপোকাত সে। তার সম্পূর্ণ কায়া জুড়ে মুহূর্তেই খেলে গেল এক ছটাক বিদ্যুৎ। নিজেকে ঠিকঠাক সামলাতে না পেরে সে তৎক্ষণাৎ খামচে ধরে রৌদ্রের ঘাড়। রৌদ্র হাসল বোধ হয়। পরমুহূর্তেই অরিনের কোমর আকড়ে তাকে উঁচিয়ে তুলল সামান্য। অরিনের চোখে চোখ রেখে তাকে নিয়ে বসালো পাশের সিঙ্ক কাউন্টারের উপর। তারপর আবারও ঝাঁপিয়ে পড়ল অরিনের মাঝে। অরিনের নরম গোলাপি অধর জোড়ার উপর এক প্রকার কর্তৃত্ব চালাচ্ছে রৌদ্র। ঠোঁটের কাজ বহাল রেখে রৌদ্রের ব্যস্ত হাত দুটো ধীরে সুস্থে মেয়েটার পরনের জামাটা নামিয়ে দিল কাঁধ হতে। পরক্ষণেই আলতো করে ঠোঁট বসালো অরিনের উন্মুক্ত কাঁধে। তার হাত দুটোর স্পর্শ মেয়েটার কোমল স্থানে পড়তেই অরিনের কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে আসে মৃদু শীতকার ধ্বনি, যা মুহূর্তেই আরেক ধাপ পাগল করে তুলল রৌদ্রকে। সে আশ্লেষে কাছে টেনে নেয় দুর্বল অরিনকে। অরিন থামাচ্ছে না তাকে। তাছাড়া এই পাগলকে থামাবার মতো সাধ্য আছে তার? রৌদ্রের হাত দুটো আবারও মত্ত হল তাদের বেহায়া স্পর্শে মেয়েটাকে নিঃশব্দে গুড়িয়ে দিতে। সম্পূর্ণ কায়া জুড়ে রৌদ্রের অবাধ বিচরণে কাঁপছে অরিন। তার ঠোঁট দুটো কেমন তিরতির করে কাঁপছে। রৌদ্র এবার মুখ তুলল অরিনের কণ্ঠা হতে। ঘোলাটে চোখে তাকালো কাপত্রয়ী মেয়েটার পানে। অরিনের তিরতির করে কাঁপতে থাকা রক্তাক্ত ওষ্ঠদ্বয় ব্যাপকভাবে উন্মাদ করছে তাকে। রৌদ্র আর সামলাতে পারল না নিজেকে। তৎক্ষণাৎ মেয়েটার কণ্ঠা এক হাতে আলতো করে চেপে ধরে হিসিয়ে বলে, সরি হানি, বাট আই ব্যাডলি নিড ইউ রাইট নাও। অরিন নিভু নিভু চোখে তাকায় এক পলক। মুখ খুলে কিছু বলবে তার আগেই তার চোখ আটকালো রৌদ্রের হাতের দিকে, যা আপাতত ব্যস্ত হয়েছে তার প্যান্টের জিপ খুলতে। অরিন তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে। ভয়ার্ত কণ্ঠে মিনমিনিয়ে বলে, ডাক্তার সাহেব, এটা এয়ারপোর্ট। হু দ্য হেল ফাকিং কেয়ার্স অ্যাবাউট দ্যাট? এয়ারপোর্টের এক্সিট দিয়ে একে একে বেরিয়ে গেল সকল যাত্রী। অধীর আগ্রহে অপেক্ষারত সাব্বির সাহেব এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছেন। তবে না, মেয়ে কিংবা মেয়ের জামাই দুজনেরই কোনরূপ পাত্তা নেই। কোথায় আছে ছেলে মেয়ে দুটোকে জানে। চিন্তিত সাব্বির সাহেব উদাস মুখে বড় ভাইয়ের দিকে চোখ ফেললেন। মুখ ভার করে বলতে লাগলেন, ভাইজান, ওরা এখনো এলো না যে? কবির সাহেবও একই রকম চিন্তিত। তবে বাইরে থেকে মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে মাথা নাড়লেন শুধু। এক হাতে আলতো করে ভাইয়ের কাঁধ জড়িয়ে বললেন, আহা, এসে পড়বে তো, এত টেনশন নেওয়ার কি আছে? চিন্তিত সাব্বির সাহেব মুখে হাসলেও মনে মনে বেশ বিচলিত। অন্যদিকে ক্লান্ত দেহটা নিয়ে একেবারে নেতিয়ে পড়েছে অরিন। রৌদ্র মেয়েটার উপর ভর ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। ঘর্মাক্ত গা বেয়ে টুকটুক করে ঝরে পড়ছে ঘামের কণা। রৌদ্র সময় নিয়ে সরে এলো অরিনের কাছ থেকে। পরনের প্যান্টটা টেনে টুনে ঠিকঠাক করে নিল আলগোছে। পরমুহূর্তেই মেঝেতে অবহেলিত আকারে পড়ে থাকা শার্টটা তুলে গায়ে জড়ালো রৌদ্র। পরিশেষে নিঃশব্দে এগিয়ে এলো অরিনের কাছে। নেতিয়ে পড়া মেয়েটাকে যত্নের সাথে কাপড়গুলো পরিয়ে দিল রৌদ্র। পাশের সিঙ্ক থেকে পানি দিয়ে অরিনের মুখটাও ধুয়ে দিল যত্ন করে। অরিন মাথা নুইয়ে বসে আছে। রৌদ্র মেয়েটার কপাল বরাবর শব্দ করে চুমু খেয়ে দুষ্ট কণ্ঠে বলে ওঠে, ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স হানি, আই রিয়েলি এনজয়েড ইট, আম শিওর ইউ ডিড টু। এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই কান দুটো ঝাঝা করে উঠল অরিনের। নুইয়ে রাখা মাথাটা তার আরও খানিকটা নুইয়ে গেল তক্ষুনি। রৌদ্র আর চোখে দেখল সবটা। সে আলতো করে হাত রাখল মেয়েটার দুগালে। মুখটা সামান্য উঁচু করে বাঁকা হেসে বলল, এবার বলো হানি, বাসায় গিয়ে বলবে আমরা লন্ডন কেন গিয়েছিলাম? অরিন ভুলবশত ওপর নিচ মাথা নাড়াতে গিয়েও তৎক্ষণাৎ নিজেকে শুধরে নিয়ে ডানে বামে মাথা নাড়াল। রৌদ্র হাসল ঠোঁট পিষে। অরিনের কেটে যাওয়া ঠোঁটের দিকে সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলে ওঠে, এখন কি বাসায় যাবে? নাকি আরেকবার চলবে? তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে অরিন। চকিত দৃষ্টি ফেলে চেঁচিয়ে উঠে এক প্রকার। বলে, এই না, না, একদম না।
চলুন চলুন। রৌদ্র অন্যত্র মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসল। অরিন তড়িঘড়ি করে সিঙ্ক থেকে নেমে এসে দৌড়ে চলে গেল বাইরে। রৌদ্র কিয়তক্ষণ নিজেকে ঠিকঠাক করে নিয়ে অবশেষে বেরিয়ে গেল রুম থেকে। দুর্বল চোখজোড়া নিয়ে এক্সিটের বাইরে তাকিয়ে আছেন সাব্বির সাহেব। ঠিক এমন সময় পেছন থেকে ভেসে আসে তার আদুরে মেয়ের কণ্ঠ। বাবাই! তড়িৎ পেছনে ফিরলেন সাব্বির সাহেব। সামনে থেকে মেয়েকে দৌড়ে আসতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না বেচারা। নিজেও ছুটে গেলেন মেয়ের কাছে। দুহাতে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে নিয়ে চুপচাপ মেয়েকে জড়িয়ে রাখলেন কিয়তক্ষণ। খা খা করতে থাকা বুকটা তবে এতক্ষণে ঠান্ডা হলো তার। তিনি সময় নিয়ে মেয়েকে বুক থেকে সরালেন। মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তবে তার দৃষ্টি গিয়ে ঠেকল মেয়ের কেটে যাওয়া ঠোঁটের দিকে। সাব্বির সাহেব আতকে ওঠেন তা দেখে। চিন্তিত মুখে মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, তোমার ঠোঁট কাটল কিভাবে? হাসি হাসি মুখখানা তৎক্ষণাৎ থমথমে হয়ে গেল বেচারি অরিনের। সে নজর ঘুরিয়ে এক পলক পেছনে তাকাতেই দেখে রৌদ্র তার চাচাদের সাথে কুশলাদি বিনিময়ে ব্যস্ত। অরিন তখন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কথা কাটাতে মিথ্যা বলল, ঘুমের ঘোরে দাঁতের সাথে লেগে গিয়ে ব্যথা লেগেছে আব্বু। সাব্বির সাহেব ভ্রু গোটালেন। এ আবার কেমন যুক্তি, তাই হয়তো ভাবছেন তিনি। তবে তিনি মেয়েকে আর ঘাটলেন না এ নিয়ে। বরঞ্চ মনের মাঝে জমিয়ে রাখা বাদবাকি কথাগুলো মেয়ের সঙ্গে বলতে লাগলেন হাসি মুখে। ওদিকে রৌদ্র পেছনে দাঁড়িয়ে বাকিদের সাথে কথা চালালেও তার নিখাদ দৃষ্টি এখনও নিবদ্ধ অরিনের দিকে। তাশরিক সাহেব কথা বলার এক পর্যায়ে খেয়াল করলেন ব্যাপারটা। খানিক টিপ্পনি কেটে বললেন, এহেম এহেম। বলি রোদ, মেয়েটা কিন্তু অন্য কোথাও যাচ্ছে না। ও আমাদের সাথে আমাদের বাড়িতেই যাচ্ছে। তাই দেখাদেখির পর্যায়টা না হয় বাড়িতে গিয়েই কমপ্লিট করিস। কেমন? রৌদ্র ধীরে সুস্থে নজর সরিয়ে আনল অরিনের উপর থেকে। স্মিত হেসে হাত বাড়িয়ে মাথা চুলকিয়ে বলে ওঠে, ওকে। এহেন কথায় তায়েফ সাহেব এবং তাশরিক সাহেব দুজনেই গা দুলিয়ে হাসছেন। ঠিক তখনই তিনজনের হাসিঠাট্টার মাঝে এসে উপস্থিত হলেন গম্ভীর মুখোয়া কবির সাহেব। রৌদ্র তৎক্ষণাৎ স্টান হয়ে দাঁড়িয়ে বাবাকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করল। কবির সাহেব গম্ভীর মুখেই প্রত্যুত্তর করলেন। কিয়তক্ষণ বাদে তিনি কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করেন, ফ্লাইট তো প্রায় 1.5 ঘন্টা আগে ল্যান্ড হলো। সবাই বেরিয়ে গেল, অথচ তোমাদের আসতে এত লেট হলো যে? তা কোনো সমস্যায় পড়েছিলে নাকি? রৌদ্র ভীষণ ভদ্রলোক। ভদ্রতার সাথে ডানে বামে মাথা নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, না আব্বু, কোনো সমস্যায় পড়িনি। অ্যাকচুয়ালি একটা জরুরি ফাইল ঘাটছিলাম, তাই লেট হয়ে গেল।